হাই, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে এই ভিডিওটা করছি একটু আগে একদম সন্ধেবেলা একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম এবং বিপদে পড়লে তোমরা তো জানোই আমার সাথে আমার বজু ভাই সবসময় থাকে। তো যখন বিপদে পড়েছি সেই মুহূর্তের আমি ফেসবুক স্ক্রল করি এবং দেখতে পাই হঠাৎ করেই বজু ভাইয়ের যে ইউটিউবে আজ যে কমিউনিটিতে যে ছবিটা দিয়েছি বা একটা ভিডিও দিয়েছি বজু ভাইয়ের, সেই বজু ভাইয়ের সেই ছবিটি আমি দেখতে পাই আশীর্বাদ করার মতো এবং যেন বলছে যে তুই চিন্তা করিস না দিদি, আমি তোর সঙ্গে আছি। তো সেটা দেখে খুব ভরসা পাই। এবার আসল কথায় আসি, তোমাদেরকে ঘটনাটা কি হয়েছিল। বিপদে পড়েছিল জয়ী, একটু বিপদের সম্মুখীন হয়েছিল। তোমাদেরকে কালকে বড় ভিডিওতে আমি বলেছিলাম যে জয়ীর যে স্টিচের জায়গাটা একটু ফুলে গেছে। তো ও তো একটু দুষ্টুমি করে, লাফালাফি করে, তো আমরা প্রচণ্ডই কেয়ার করে রাখি। তো কোনোভাবে হয়তো খাট থেকে নামতে গিয়ে বা কিছু স্টিচের জায়গাটা একটু ফুলে গেছিলো। তো আমি কালকে সঙ্গে সঙ্গে সম্রাটদার সাথে কথা বলি। সম্রাটদা ওখানকার ডক্টরকে বলেন এবং ওনারা ওষুধ দেন। ওষুধ দিয়ে নতুন ওষুধ দেন। আমাকে বলেন যে 2 দিন খাওয়াতে। ওষুধটা খাওয়ালে অ্যাকচুয়ালি যে ফোলাটা হয়তো কমবে, যাতে ফোলাটা কমে সেই জন্যে দেওয়া, এবং আমাকে বারবার বলেছিল যে ওয়াচ করবে যে ফোলাটা কমছে কিনা। তো ফোলাটা দেখছিলাম আস্তে আস্তে আগের দিনের থেকে একটু কমেছে। সন্ধেবেলা হঠাৎ কি হয়েছে, সন্ধেবেলা দেখছি যে ওই ওই পোর্শনটা থেকে মানে সেই জল পড়া পাইপ দিয়ে সরু যখন জল পড়ে ঠিক সেরকম পুঁজ বেরোচ্ছে। আমি তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছি। আমি সমানে সেই বজরংবলীর নাম করছি। করতে করতে আমি সম্রাটদাকে ফোন করি এবং সম্রাটদা সঙ্গে সঙ্গে আমাকে বলেন যে ভিডিও পাঠাও। আমি সম্রাটদাকে ভিডিও পাঠাই এবং সম্রাটদা সেই ভিডিও দেখে আমাকে বলেন যে আমাকে ফোন করেন, করে বলেন যে ওনারা প্রচণ্ড হেল্প করছে আমাকে জয়ীর ব্যাপারে। মানে সত্যি থ্যাংক ইউ বলে আমি ওদের ছোট করব না। ওরা ভীষণ ভালো, মানে প্রকৃত ভগবান যদি হয় ওনারা সত্যিই তাই। তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেন উনি, ভিডিওটা দেখে বলেন যে কোনো চিন্তার কারণ নেই। ওটা পুঁজটা যখন বেরোচ্ছে তার মানে যে মেডিসিনটা দেওয়া হয়েছে মেডিসিনটা কাজ করেছে এবং ওই জন্য পুঁজটা বেরোচ্ছে। এটা একটা ভালো সিমটম। কোনো চিন্তা করার দরকার নেই। তুমি এক্ষুনি একটা কাজ করো, যেটা হচ্ছে তুমি দোকান থেকে একটু গজ কিনে আনো আর টি ব্যাগ যে মলম পাওয়া যায় মানুষের, সেই মলমটা নিয়ে এসে টি ব্যাগ প্রথমে ওই জায়গাটাতে গজ দিয়ে একটু থুপে 1 মিনিট কি 2 মিনিট করে গজটা দিয়ে থুপে পুঁজটাকে আরও বার করে দাও। আর বার করে দিয়ে টি ব্যাগ মলমটা দেবে, দিয়ে একটা স্প্রে বলেছিলেন উনি, সেই স্প্রেটা আমি দুপুরবেলায় কিনে এনেছিলাম। তারপরে আমি এখন আবার বেরোই গজ আর টি ব্যাগ কিনতে। দিয়ে ওই পুঁজটা বার করার পরে বলছে 1 মিনিট ধরে বার করবে, যতটা বেরোয় বেরিয়ে যাবে। তারপরে ওই সেলাইয়ের জায়গাটা টি ব্যাগ মলম দিয়ে একদম সিল করে ওটাতে ওই স্প্রেটাকে দিয়ে দেবে। স্প্রেটা দিয়ে ওটাকে সিল করে দেবে। তো আমি ওনাদের কথা মতো সেটাই করি এবং ওনারা হয়তো আমার উপর ভরসা করেছিলেন যে আমি এটা করতে পারবো। সেই জন্যেই দাদা হয়তো আমাকে এই দায়িত্বটা দিয়েছিলেন এবং আমি ওটা করতে পেরেছি। এবং জয়ী অনেকটা পুঁজ বেরিয়ে গেছে এবং পুঁজটা বেরোনোর ফলে কি হয়েছে, যে ফোলা যে পোর্শনটা ছিল সেই ফোলা পোর্শনটা কিন্তু কমে গেছে, অনেকটাই কমে গেছে। হালকা একটু ফোলা আছে, হয়তো হালকা পুঁজ আছে। আবার যখন ওটা বেরোবে তখন আমি আবার ওরকমভাবে ওই একই প্রসেসে থুপে আমি ওই পুঁজটাকে বার করে দেবো। তো জয়ী একদম ভালো আছে। এবং একটা কথা বলি, এই যে জয়ীর লেগেছিল বা ওই পোর্শনটা ফুলে গিয়েছিল, এর ফলে কিন্তু জয়ীর মধ্যে কোনো রকম কোনো সিমটমস দেখা যায়নি। জয়ী দিব্যি ভালো ছিল। জয়ী ওই জায়গাটাতে বারবার করে কোনোভাবে চাটেও নি, জয়ীর কোনো ব্যথাও হয়নি, কিছুই হয়নি। আর আমি প্রপারলি একদম যেরমভাবে ওরা মেডিসিন বলেছিলেন আমি সেরকমভাবে একদম ঠিকঠাক টাইমে ঠিকঠাক মেডিসিন দিচ্ছিলাম। তো জয়ী একদমই সুস্থ আছে। জয়ীকে নিয়ে তোমরা কেউ চিন্তা করো না। আর আর যেটা বলবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমার তো সব মেল ডগই। ফিমেল ডগি সম্পর্কে আমার সেই রকম খুব একটা ধারণা, অ্যাকচুয়ালি আমার ফিমেল ডগি সম্পর্কে সেরকম খুব একটা ধারণা বা অভিজ্ঞতা কিছুই নেই। তারপরে এরকম একটা অপারেশন, 2 টো অপারেশন করে ও বেচারি এসছে আমার কাছে। তো সেই জায়গা থেকে আমাকে যেরমভাবে দাদারা বলেছেন আমি সেরকমভাবেই, যেরমভাবে দাদারা গাইড করেছেন আমি সেরকমভাবেই চলেছি এবং চলছিও। আর সম্রাটদা ভীষণ ভালো একজন মানুষ।
এবং দময়ন্তী বোনও যখনই কোনো দরকার হয়েছে তখনই আমাকে হেল্প করেছে। দেখো এই স্প্রেটা দিয়েছেন, এই মলমটা দিয়েছে, আর এই যে আমি গজ কিনে এনেছি যাতে ওর কোনো রকম পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়, আবার পুঁজটা বেরোলে আমি করে দিতে পারি। মানে বাড়িতে যে ড্রেসিং বলে যেটাকে, সেই ড্রেসিংয়ের দায়িত্বটা আমার উপরেই পড়েছে এবং আমিই করছি। আমার হয়তো মনে হয় যে দাদা বুঝতে পেরেছে যে এই দায়িত্বটা আমি নিতে পারবো। এবং সম্রাটদা এত ভালো মানুষ না, দাদা খুব ভালো জানেন যে এই মানুষটা আদ্যাকে ভীষণ ভালোবাসে। আমি আদ্যাকে ছেড়ে কোনোভাবে থাকতে পারবো না, এটা দাদা বা দময়ন্তী বোন খুব ভালো করে বুঝতে পারে। আর আমাকে সব সময় একটা কথা বলি, ওনারা যে শুধু আজকে আদ্যার জন্য করছে তা কিন্তু নয়। ওনারা এরকম পথে পড়ে থাকা অসহায় অবলা যে কোনো বাচ্চা, ঘোড়া বলো, ছাগল বলো, উট বলো, কুকুর বলো, বিড়াল বলো, প্রত্যেকের জন্য পাগলের মতো ওরা করে যায়, সারাটা দিন পরিশ্রম করে যায় পাগলের মতো। তোমরা সকলে যে যে ইষ্ট দেবতাকে পুজো করো তাদেরকে বলো এই সব মানুষগুলোকে যেন ঈশ্বর ভালো রাখেন, সুস্থ রাখেন, কারণ এই মানুষগুলো সুস্থ থাকলেই কিন্তু আমাদের পৃথিবীতে অবলা প্রাণগুলো ভালোভাবে বেঁচে থাকবে এবং ভালোভাবে সুস্থ থাকবে। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি, আমার খালি মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছে, ভেবো না আমি নিজের কোনো গর্ব করছি বা কিছু। নিজের গর্ব করার মতো আমার কিছু নেই, কারণ অনেকে আমাকে তোমরা বলেছো যে আদ্যা অনেক ভাগ্য করেছে সেই জন্য তোমার কাছে এসছে, তোমার মতো পরিবার পেয়েছে। না গো, সেটা ঠিক নয়। আমি অনেক ভাগ্য করেছি যে আদ্যার মতো মেয়েকে, স্বয়ং আদ্যা মাকে আমি আমার কাছে পেয়েছি। এটা মনে হয় যে আমি অনেক ভাগ্য করেছি, যার জন্য আমি আদ্যার মতো একটা সোনা মেয়েকে এবং স্বয়ং আদ্যা মাকে আমি পেয়েছি। তো ভগবান কিন্তু যখন দেখা দেয়, পূর্বে আমরা দেখেছি পুরাণে পশুরূপেই দেখা দেয়, অবলা রূপেই দেখা দেয়। মানে ভগবানের সব থেকে প্রিয় বা কাছের হচ্ছে অবলা। তো আমি যেটা ভাবছি যে আজকে যদি জয়ীকে আমি না রাখতাম, আমি যদি জয়ীকে না রাখতে পারতাম, জয়ীকে যদি আজকে রাস্তায় ঘুরে বেড়াতে হতো, তাহলে জয়ীর কি অবস্থাটা হতো আমি খালি সেটাই ভাবছি। এবং বিশ্বাস করো, যে সময় আমি আমার যে প্রবলেমসগুলো চলছিল সেই প্রবলেমসগুলো নিয়ে যখন আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি জয়ীকে আমার পক্ষে রাখা পসিবল নয়, সেই সময় আমি বহু ভিডিওতে তারপরে তোমাদেরকে বলেছি আমি 2 রাত 3 রাত ভালো করে মানে ঘুমোতে পারিনি। সেদিনকে রাতটা তো আমি ভালো করে ঘুমোতেই পারিনি। তার আগে থেকেও 2-3 রাত, মানে জয়ীকে যবে থেকে হসপিটালে ভর্তি করেছি তবে থেকে আমার মাথার মধ্যে ঘুরছে যে আমি কি করে ওকে আমি কোথায় রাখবো। এদিকে আমারও তখন আমি ভাবছি যে আমার পক্ষে রাখা পসিবল নয়, ওকে কোথায় রাখবো। তারপরে যেদিনকে তোমাদেরকে জানালাম যে ওকে আমি রাখতে পারছি না, সেদিনকে আমার প্রচণ্ড সারা রাত আমি মানে ঘুমাতে পারিনি। হনুমানজিকে ডেকেছি, হনুমান চালিসা পড়েছি। তারপরে দিন তো সকালে উঠে ডিসিশান নিলাম, এবং সেদিনকেও রাত্রিবেলা আমাকে আমার হাজব্যান্ড বলল যে আমাকে ঘুমোতে দেখছি, মানে আমি ছটফট করছি, ঘুমোতে পারছি না। তখন বলল যে তুমি চিন্তা করো না, আদ্যা আমাদের কাছেই থাকবে, যেভাবে হোক আমরা করবো। এবং তোমরা বিশ্বাস করো, আমি আমার সমস্ত কাজ পোস্টপন্ড করেছি, আমি বাইরে বেরোনো পোস্টপন্ড করেছি যে আদ্যাকে সবসময় খেয়াল রাখবো বলে। কারণ আমার তো এতগুলো বাচ্চাকে কোথা থেকে কিভাবে আদর করতে গিয়ে খেলতে খেলতেও লেগে যেতে পারে, অনেক রকম ইস্যুস হতে পারে। তো সেই জন্য আমি সব সময় ওকে কেয়ার করে রাখছি। এবং আরেকটা যেটা ভালো হয়েছে, আমার মেয়ের সবে এক্সামটা শেষ হয়েছে এবং ওদের সেশন ব্রেক চলছে। তো 1টা মাস মতো জয়ীর সুস্থ হতে টাইম লাগবে। তো সেই সময় আমার মেয়েও বাড়িতে আছে, ওদের দিদিভাই, মানে যেমন ধরো এই ওষুধপত্রগুলো আমি আনতে যাচ্ছি তখন দিদিভাই সামলাচ্ছে। তাও আমি বুটুকে বলে যাই, বুটু খুব ভালো করে দেখে রাখবি যেন বোনের কোনো কষ্ট না হয়। বুটু খুব কেয়ার করে রাখে। তো তারপর ধরো যখন খেতে দিচ্ছি, খাওয়ার সময় হয় কি ওদের একটা ব্যাপার চলে বাজরাংদের মধ্যে যে কে আগে খেতে যাবে। এবার আমি কিন্তু আমার মতো আমি সিরিয়ালেই খেতে দিই, কিন্তু ওদের একটা মনে চলে যে কে আগে খেতে যাবে, ওই নিয়ে তখন একটু মারপিট হয়। যার জন্য খাওয়ার সময়কার ওদের একমাত্র জন্মদিন ছাড়া কোনো সময় আমি খাওয়ার ভিডিও দেখবে দিই না, কারণ ওই সময় আমাকে খুব সতর্ক থাকতে হয়। কারণ ফুড অ্যাগ্রেশন থেকে কিন্তু ওদের মধ্যে একটা মারপিট লাগতে পারে, এটা লাগবেই। সে যত ভাব ভালোবাসাই ওদের মধ্যে থাকুক না কেন, ফুড অ্যাগ্রেশন এমন একটা জিনিস যেটাতে কিন্তু ওদের মধ্যে ঝামেলা লাগতেই পারে। তো সেই সব বিষয়ে সব কিছু সতর্ক করে সব কিছুভাবে দেখে শুনে
আদ্যাকে আমরা কেয়ার করছি এবং আদ্যাকে ভালো রাখবার চেষ্টা করছি। ওর অনেকটা পুঁজ আমি বার করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি। ও এখন একদম সুস্থ। আগেও সুস্থ ছিল। এই যে ইস্যুটা ওর হয়েছিল, এই ইস্যুটা নিয়ে কিন্তু ওর মধ্যে আমি কোনো রকম শারীরিক কোনো কষ্ট দেখিনি। আর ওর সহ্য শক্তি মারাত্মক। ও মারাত্মক সহ্য করতে পারে। তো যাই হোক, যে মানে ভীতিটা আমার ছিল যে ভেতরে স্টিচটা ফেটে গেল কিনা, সেটা হয়নি। কোনোভাবে লেগেছিল। খাট থেকে লাফাঝাপা করে তো। আর এখন আমি তারপরে ওই স্টিচটা ফোলার পর থেকে আমি ওকে লাফাঝাপা করতে দিই না যখন ওইটা দেখেছি। কারণ দেখো, আমারও তো ওকে বুঝতে টাইম লাগবে। আমার বাকি বাচ্চাদেরকে যেমন আমি 25-35 দিন, 30 দিন এইরকম বয়সে ওরা এসছে। এরকম বয়স থেকে বড় করেছি। এবার আদ্যা তো অনেকটা বড় অবস্থায় আমার কাছে এসছে। তো সেই জায়গা থেকে ওকে আমার একটু বুঝতে টাইম লাগবে যে ও কখন কী করবে বা কী করতে চাইছে, কী বলতে চাইছে, সেইটা একটু বুঝতে আমার টাইম লাগবে। অনেকটাই আমি রপ্ত করে ফেলেছি। বাট আমার কিন্তু অনেকটাই বুঝতে এখনও অনেকটা ওকে বোঝা বাকি। আস্তে, আস্তে আমি বুঝবো। যত ওর সাথে কাটাবো তত আমি বুঝতে পারবো, আমি বা আমরা বুঝতে পারবো। তো এই আর কি। এখন জয়ী একদম ভালো আছে। পুঁজটা অনেকটা বেরিয়ে গেছে, রিলিফ পেয়েছে। এখন ঘুমাচ্ছে, খাওয়া-দাওয়াও হয়ে গেছে, সব ডান। তো এই ইনফরমেশনটা তোমাদেরকে জানালাম। তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো জয়ীর যেন স্টিচটা একদম সুন্দরভাবে ভালো হয়ে যায়। জয়ী যেন তাড়াতাড়ি পুরো স্টিচ শুকিয়ে যেন নরমাল লাইফ লিড করতে পারে, বজরংদের সাথে খেলাধুলা সমস্ত কিছু করতে পারে। এইটাই বলো। আর আমার সাথে বজরংবলী আছে, তোমরা আমার হয়ে আরও আমার বজু ভাইকে বলো, বজু ভাই যেন আমাকে সবসময় এইভাবেই আগলে রাখে। এবং আমি চাই আমার ছোট মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তোমরাও চাও, সেটা আমি জানি। তো তোমাদেরকে আপডেটটা আমার দেওয়া কর্তব্য, কারণ তোমরা প্রচণ্ড চিন্তা করো আদ্যাকে নিয়ে। সেই জন্য আমি আপডেটটা দিলাম। আর কি জানো তো, বিপদ এলে হয়তো কষ্ট হয়, তখন মানে মনে হয় যে এটা সাংঘাতিক বিপদ। আমি ভেবেছিলাম আজকের এটা হয়তো সাংঘাতিক একটা বিপদ আমার জন্য, কিন্তু দেখলাম যে না, এই বিপদটা ঈশ্বর করিয়েছে যাতে ওর ভালো হয়। ওই পুঁজটা বেরিয়ে গেলে ওর কিন্তু অনেকটাই ওর ওর ভালো হবে, ফোলাটা কমে যাবে। এটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু ঈশ্বর তো বুঝতে পেরেছে। ওই জন্যই বজু ভাই তখন আমাকে ছবিটাতে এরকম হাতটা তুলে দেখালো যে দিদি সোনা, তুই কষ্ট পাস না, আমি তো আছি তোর সাথে, তুই কেন কষ্ট পাচ্ছিস। এই আর কি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো।